নমস্কার, খবর দিনভরে আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তের অন্যতম বড় খবর কি বলুন তো, কারণ মুখ্যমন্ত্রী রানাঘাটে যে বক্তব্য রেখেছেন সেখানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কিন্তু তিনি একটি হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন রাজ্যের হাসপাতালগুলোকে, বেসরকারি হাসপাতালগুলোকেও। তিনি বলেছেন স্বাস্থ্য সাথী কার্ড নিতেই হবে, পাড়ার যত ছোট নার্সিংহোমই হোক। যদি না নেওয়া হয় তাহলে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী। অনেক বড় বড় হাসপাতাল আছে, কখনো কখনো বলে দেয় না আমরা এখানে স্বাস্থ্যসাথী করব না। আমরা তাদের সাথে মিটিং করে বলে দিতে চাই যে করতে হবে। ছোট ছোট নার্সিংহোম আছে, তাদেরকেও বলছি স্বাস্থ্য সেবার মধ্যে যুক্ত হতে। তার কারণ যাতে সাধারণ মানুষ তার বাড়ির পাশে নার্সিংহোমগুলোতে গিয়ে চিকিৎসা পায়। আর যদি কেউ চিকিৎসা না দেয়, গভর্নমেন্টের হাতে কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতাও আছে। এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার। ডক্টর সরকার, আপনিও শুনলেন একটা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী দিয়ে রাখলেন। তিনি আগেও কিন্তু বলেছেন স্বাস্থ্যসাথী সব হাসপাতালকে নিতে হবে, তবেই মিশন সাকসেসফুল। হচ্ছে না। দেখো পিউ, এখন জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটা এখন আমরা সবাই জানি, আমাদের থেকে অনেক ভালো তোমরাই জানো, যে জিনিসটা এখন রাজনীতির পারদটা চড়ছে। ইলেকটোরাল যে চাপ আমাদের আছে, নির্বাচনের চাপ, ক্ষমতা ধরে রাখার চাপ, এগুলো এখন একটা প্রচন্ড জায়গায় গেছে। তো সেখানে স্বাস্থ্যসাথী স্কিমটা নিয়ে আজকে যে পরিস্থিতিটা এসেছে, যে ধরো যেখানে আমাদের হয়তো একটা আনুমানিক একটা 10 কোটি লোকের রাজ্যে, যেখানে হয়তো 1-1.5 কোটি লোকের হাতে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, এখন সেটা যদি রাতারাতি বেড়ে গিয়ে 5.5-6 কোটি কি 7 কোটি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, বেড ক্যাপাসিটি আছে, সেটাকে নিয়ে একটা অসুবিধা হবে। প্রথমে হলো ক্যাপাসিটির প্রশ্ন। দ্বিতীয়ত হলো যে বেসরকারি যে প্রতিষ্ঠান, সেটা ছোট মাঝারি নার্সিংহোম হোক বা বড় হাসপাতাল হোক, আমরা কেউই কিন্তু গভর্নমেন্টের কোনো অনুদান বা ভর্তুকি পাই না। তাকে আমাদের ট্যাক্স মিটিয়ে, ইলেকট্রিসিটির বিল মিটিয়ে, লোকের খরচা, ওষুধের খরচা মিটিয়ে, ব্যাংকের চার্জ দিয়ে একটা যে কোনো পৌরে সংসারের মতো আমাদের প্রতিষ্ঠানগুলো চালাতে হয়। তো সেখানে স্বাস্থ্যসাথী নিয়ে আজকে প্রতিষ্ঠানগুলো একটাই সমস্যায় পড়ছে, সেটা হচ্ছে যেহেতু স্বাস্থ্যসাথীর বেশ কিছু রেট আজকে বাস্তবসম্মত নয়। কয়েকটা স্পেশালিটি রেটে ঠিক আছে টেনে টুনে কাজ করে দেওয়া যায়, কিন্তু অনেক সাধারণ মেডিকেল কন্ডিশন রেট, ইএনটি অপারেশন, গাইনি অপারেশন, জেনারেল সার্জারি অপারেশন, যেটা কিনা আজকে ছোটোখাটো নার্সিংহোম হাসপাতালে বেশি হয়, সেই রেটগুলো এমনই হাত টেনে করা হয়েছে যে লোকের সেটা করলে নাভিশ্বাস হয়ে যাবে। সুতরাং মানুষের চিকিৎসা হোক, কিন্তু সেই করতে গিয়ে হাসপাতালগুলো, নার্সিংহোমগুলো দেনার দরে বন্ধ হয়ে যাক। কারণ গভর্নমেন্ট তো তার ফাইন্যান্স কস্ট দেবে না, তার লোকের মাইনে দেবে না, তার ইলেকট্রিসিটি বিলটা দেবে না। মানে ধরুন ডক্টর সরকার, যেরকম রেট এই স্বাস্থ্যসাথীর জন্য বাধা হয়েছে সরকারিভাবে, দাঁত তোলার ক্ষেত্রে, দাঁতের সমস্যার ক্ষেত্রে 250 টাকা, গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে সেটা কয়েক হাজার টাকা মাত্র। আপনি বলছেন এই টাকায় পরিষেবা দেওয়া সম্ভব নয়। দেখো, সেটা হবে না। এখন কি হয় যে হাসপাতাল নার্সিংহোমের মধ্যেও একটা গ্রেডেশন হয়তো আছে। কারো হসপিটাল টু হসপিটাল কিংবা নার্সিং হোম স্টেজ থেকে হসপিটাল স্টেজে গেলে হয়তো একটা 15-20% রেট এসকেলেশন হয়, সব জায়গাতে হয়। আমি যদি পাড়ার সিনেমা হলে সিনেমা দেখি একরকম হয়, আমি যদি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখি আরেক রকম হয়। তো সেই রকম একটা এসকেলেশন হতে পারে, কিন্তু কিছু কিছু রেট, যে রেটগুলো অধিকাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এফেক্ট করবে, অধিকাংশ প্রতিষ্ঠানকে। ধরো আমরা যারা হার্টের কাজ করি, কেউ হয়তো ব্রেনের কাজ করে, কিছু অর্থোপেডিক অপারেশন, এগুলো স্বাস্থ্যসাথী রেটে, তাও বলছি একেবারে খরচা মিটিয়ে করে দেওয়া, তাও টেনে টুনে সম্ভব। কিন্তু আজকে থিংস লাইক গাইনোকোলজিক্যাল অপারেশন, ইএনটি অপারেশন, জেনারেল সার্জারি, অ্যাপেন্ডিসেক্টমি, যেগুলো গড়পড়তা অনেক বেশি হবে সাধারণ নার্সিংহোম বা একটু ছোটখাটো মাঝারি নন স্পেশালিটি হসপিটালে, আমার মনে হয় না তারা কুলিয়ে উঠতে পারবে বলে। তাহলে ধরুন যারা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার, যারা এক্সপেক্ট করছেন এর সুবিধাটা পাবেন, মুখ্যমন্ত্রী জনসভায় বলছেন সরকারি নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য সবার জন্য, অথচ আপনারা হসপিটালে গেলে বলছেন না না এই রেটে আমরা পরিষেবা দিতে পারবো না।
যারা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তারা কি করবেন? দেখো, তারা তো বিভ্রান্ত। আমরা সেই প্রশ্নে আসার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিই। সেই আরেকটা প্রশ্ন হলো যে আমি হাত জোড় করে সবিনয়ে শ্রদ্ধা সহকারে বলছি যে আমরা ঠিক যেভাবে আজকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসাথী নিতে চাপ দিচ্ছি, আমরা সেভাবে কেন গভর্নমেন্ট হসপিটালগুলোকে দেখছি না? সেটা টিচিং হসপিটাল হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, গ্রাম মানে মফস্বল হাসপাতাল হোক, যে তারা কি আজকে আপ টু ক্যাপাসিটি কাজ করছে? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র রাজ্য যে রাজ্যতে সরকারি ক্ষেত্রে যা বেড আছে সেটা প্রাইভেট বেডের প্রায় দ্বিগুণ। সুতরাং উই আর দ্য ওনলি মেজর স্টেট ইন ইন্ডিয়া যার পাবলিক সেক্টর, যার গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টরের দ্বিগুণ। ভারতবর্ষের অন্য সমস্ত রাজ্যে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টরের ডাবল, পশ্চিমবঙ্গে সেটা উল্টো। সুতরাং পশ্চিমবঙ্গে যে বিপুল সংখ্যায় গভর্নমেন্ট হসপিটাল আছে, তাদের বেড আছে, আমি খুব সবিনয় বলছি যে এমন শয়ে শয়ে গভর্নমেন্ট হসপিটালস ইনফ্রাস্ট্রাকচার আছে যারা এই জেনারেল লেভেলে কাজকর্ম করতে পারেন, শহরে করতে পারেন, মফস্বলে করতে পারেন, তাদের রিচে করতে পারেন। এই যে এত স্পেশালিটি হসপিটালস আমরা করেছি, তাহলে তারা কি আপ টু ক্যাপাসিটি কাজ করছে? তারা তো গভর্নমেন্টের দাক্ষিণ্যের সৃষ্টি হয়েছে, তারা সরকারের দাবি তারা করছে। ডক্টর সরকার, আমি আবার আসবো। রূপক বড়ুয়া আমার সঙ্গে রয়েছেন। আমি আরো একবার আপনাকে শোনাতে চাইবো, আমরা অনুষ্ঠানের শুরুতেই শোনালাম, মুখ্যমন্ত্রী আজ রানাঘাটে বলেছেন পাড়ার নার্সিংহোমগুলোকেও স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে। বড় হসপিটাল, বড় নার্সিংহোম তো বটেই, যদি না নেওয়া হয় তাহলে লাইসেন্স সরকারের হাতে, কেড়ে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। শুনুন একবার, তারপর আসছি। অনেক বড় বড় হাসপাতাল আছে, কখনো কখনো বলে দেয় না আমরা এখানে স্বাস্থ্যসাথী করব না। আমরা তাদের সাথে মিটিং করে বলে দিতে চাই যে করতে হবে। ছোট ছোট নার্সিংহোম আছে, তাদেরকেও বলছি স্বাস্থ্য সেবার মধ্যে যুক্ত হতে। তার কারণ যাতে সাধারণ মানুষ তার বাড়ির পাশে নার্সিংহোমগুলোতে গিয়ে চিকিৎসা পায়। আর যদি কেউ চিকিৎসা না দেয়, গভর্নমেন্টের হাতে কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতাও আছে। মিস্টার বড়ুয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আমাদের সঙ্গে এই স্বাস্থ্যসাথী ব্যাপারটা নিয়ে যতবারই ডিসকাশন হয়েছে, সেটাকে আমরা বলতে চাই আর কি যে এটা নিয়ে আমাদের বেশ কিছু ডিসকাশন হয়েছে। ডক্টর সরকার অনেকটাই বললেন যে আমাদের কোন কোন জায়গায় যে আমাদের যে ডিফিকাল্টিসটা যেটা আসছে সেই জায়গাটাতে কেউ কোনো হাসপাতাল কিংবা বলছে না। আমরা যদি আমাদের যদি শুধু অ্যাসোসিয়েশনের যে হাসপাতাল, বড় যে হাসপাতালগুলো যাদেরকে নিয়ে সব থেকে বেশি ডিসকাশন হয়, তাদের সেই কোনো হাসপাতালই কিন্তু বলছে না যে আমরা স্বাস্থ্যসাথী নেব না। কিন্তু স্বাস্থ্যসাথী নিতে গিয়ে যে, এবং এটা আমরা বলেছি যে এটা গুড স্কিম, আমাদেরও সোশ্যাল কমিটমেন্ট রয়েছে, কিন্তু সেটাকে আমাদের নিতেই হবে এবং নেব আমরা, সেটা নিয়ে আমাদের কোনো কিন্তু আমাদের কোনো রকম সংশয় নেই। কিন্তু যেখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে প্রথম কথায় যেটা ডক্টর সরকার যেটা বললেন যে রেটের ব্যাপারে, যেখানে যে রেট গুলো ফেলে দেওয়া হয়েছে, সেটা আমরা আবার বলছি, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা বলেছি যে রেটটাকে রিভাইজ করাটা খুবই জরুরি। কারণ আমরা কোনো প্রাইভেট হাসপাতাল কোনো ডোনেশনে চলি না, আমাদেরকে হিউজ ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট আমাদের পুরোটাকেই বেয়ার করতে হয়। আমাদের স্টাফ ডক্টরস রেশিও অনেক বেশি, আমাদের ইকুইপমেন্ট কস্ট অনেক বেশি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, ইলেকট্রিসিটি বিল অনেক বেশি। এগুলো আমাদের সবাইকে কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হয় এবং এটাকে না পেমেন্ট করলে কিন্তু কোনো দিক থেকেই আমরা ছাড় পাই না। তো এই জিনিসটাকে না করতে পারলে কিন্তু এটার ভায়াবিলিটিটার একটা বড় একটা সংশয় দেখা দিচ্ছে। আরেকটা যেটা বলেছি আমরা যে অনেক তো ছোটখাটো নার্সিং হোম কিংবা গভর্নমেন্ট হসপিটাল রয়েছে ডিস্ট্রিক্টে, টিয়ার 1 টিয়ার 2 প্লেসে, সেই জায়গাগুলোকে আরো বেশি অ্যাক্টিভেট করা হোক। অর্থাৎ আমাদের যে প্রাইভেট হাসপাতাল, বড় হাসপাতাল যেগুলো কিনা আমরা 5-6 হাজার বেডকে আমরা ডমিনেট করি, তাদের একটা সার্টেন পার্সেন্টেজ পেশেন্ট দেওয়া হোক যেখানে কিনা আমরা সুপার স্পেশালিটি কেয়ার, অর্থাৎ
প্রাইভেট হাসপাতাল যেগুলো যাদের মোর ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি রয়েছে, আমাদের গুড ডক্টরস রয়েছে, আমাদের গুড ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট রয়েছে, সেই জায়গাটায় আমরা যেমন কার্ডিওলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, এই যে সব বড় যে সমস্ত সার্জারি গুলো রয়েছে, সেই জায়গায় আমাদেরকে আমাদের এরিয়াটাকে বেঁধে দেওয়া হোক। না ডক্টর মিস্টার বড়ুয়া, এখানে একটা প্রশ্ন, ধরুন জেলা সদরে একটা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে বা বড় কোনো নার্সিংহোম, আপনাদের কোনো উইং রয়েছে, কিন্তু একদম প্রত্যন্ত জায়গায় যিনি থাকেন, স্বাস্থ্যসাথীর উদ্দেশ্য তিনি যাতে পাড়ার ছোট জায়গায় ছোট একটা নার্সিংহোমে গিয়েও সেই সুযোগটা পান, যেখানে তার পক্ষে ট্রাভেল করাটা অসুবিধাজনক বা শহরে আসাটা অসুবিধাজনক। এবার এই জায়গাগুলো যদি অ্যাড্রেসড না হয় তাহলে স্বাস্থ্যসাথীর উদ্দেশ্যই থাকছে না। না ডক্টর মিস্টার বড়ুয়া সম্ভবত যোগাযোগ ছিন্ন হয়েছে, আমরা আবার চেষ্টা করছি। একই প্রশ্ন আমি কুণালদার কাছে রাখবো। দেখো পিউ, সেখানে আমাদের সামনে প্রথমত একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যক্ষেত্রের কর্মী হিসেবে আমরা সবাই, যেখানে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেটা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। আমি একজন চিকিৎসক হিসেবে বিশ্বাস করি যে আলটিমেটলি স্বাস্থ্যসাথী ধরনের স্কিম পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সেটা মঙ্গলময় হবে, দ্যাট উইল বি বেনিফিশিয়াল। কিন্তু সেটা বেনিফিটের সঙ্গে সঙ্গে সেটাকে বাস্তবসম্মত হতে হবে, সেটাকে রিয়েলিস্টিক হতে হবে। না বাস্তবসম্মত করতে গেলে তো ডক্টর সরকার আপনারা ফর্মালি অ্যাপ্রোচ করছেন না কেন, যে 250 টাকায় দাঁত তোলা যাবে না, এটাকে একটা এমন জায়গায় নিয়ে আসুন যেটা ফিজিবল। এটাকে নিয়ে রিপিটেড পর্যালোচনা সব হয়েছে। এখন দেখো, লুক এট দ্য গভর্নমেন্ট সাইড অফ ইট। আমি তোমাকে একটা অন্য বলি, প্রথমে 90 কোটি টাকা দিয়ে স্বাস্থ্যসাথী স্কিম শুরু হয়েছিল, তারপর সেই স্কিমটাকে বাড়িয়ে করা হলো অ্যাবাউট 200 কোটি টাকা। এখন যে হারে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যুড হয়েছে, তাতে আমাকে একজন ইন্স্যুরেন্স সেক্টরের ভদ্রলোক 2-1 দিন আগে বললেন যে এখন স্বাস্থ্যসাথী খাতে বরাদ্দ লাগবে 2000 থেকে 2200, about 2000 to 2200 crores। তো এখন এই 2000 কোটি টাকার বরাদ্দ যদি আমাদের হাতে না থাকে তাহলে অসুবিধে কি হবে? প্রথমত রেটের সমস্যা, তারপরে এই যে ধরো এখন যদি বিল আউট পেমেন্ট বন্ধ হতে থাকে তাহলে এই সমস্ত বকেয়া টাকাগুলো কোথায় যাবে? না নার্সিং হোম হাসপাতালরা তারা দেনার দায়ে দেউলিয়া হয়ে যাবার অবস্থা হবে। সুতরাং স্কিমটা ভালো, মানুষের কাছে স্বাস্থ্য কিন্তু বাস্তবসম্মত নয়। আমরা যথেষ্ট পরিমাণে তার জন্য টাকা পয়সা বরাদ্দ করি এবং রেটগুলোকে আমরা রিয়ালিস্টিক করি, যে আজকে সবাই সেলফোন দরকার, সবাই ডিজিটাল কমিউনিকেশন দরকার। তা বলে আমি একটা বহুজাতিক সংস্থাকে গিয়ে বলতে পারবো না যে বাবা তুমি 1000 টাকায় স্মার্টফোন বিক্রি করো। সে আমাকে বলবে যাও তুমি বাড়ি যাও, তোমার স্মার্টফোন ব্যবহার করে লাভ নেই। So we are a similar situation over here, যে আবদারটা আমি টেক সেক্টরের উপর চাপাতে পারছি না, সেই আবদারটা আমি যদি জোর করে হেলথ কেয়ারের উপর চাপিয়ে দিই তাহলে তার তো শিরদাঁড়া ভেঙে যাবে। ডক্টর সরকার আমি বলে দিই, জিও প্রায় কাছাকাছি মূল্যে, আপনি হাজারের কথা বলেন, কাছাকাছি মূল্যে কিন্তু স্মার্টফোন বাজারে আনছে, সেটা অন্য প্রসঙ্গ। আমার বক্তব্য শোনা গেছে, আমার বক্তব্য ডক্টর সরকার এবং মিস্টার বড়ুয়া দুজনের কাছেই, যে আপনারা তো সেবার প্রতিশ্রুতি দিয়ে এটা প্র্যাকটিক্যালি হসপিটাল নার্সিংহোমগুলো ব্যবসা করছে, এর মধ্যে কোনো অন্যায় নয়, এটা একেবারেই অন্যায় নয়। কিন্তু সেখান থেকে যদি আরেকটু দায়বদ্ধ হতে পারে, যে রেট এখানে ফিক্স করা হয়েছে অন্তত সাধারণের জন্য খানিকটা স্যাক্রিফাইস হসপিটাল করতে পারে, সেই প্রভিশনটা কত দূর যেতে পারে হসপিটালগুলো, আদৌ এটা আপনারা আলোচনায় এনেছেন? এখন যে হিসেবটা করা হয়েছে পিউ, তাতে আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি আপাতত রাজি হন তাহলে আমার মনে হয় যে অ্যাবাউট 15 to 20% অফ ক্যাপাসিটি, 20-25% ক্যাপাসিটি অবধি আমার মনে হয় যে প্রাইভেট হসপিটালরা নিশ্চয়ই তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে পার্টিসিপেট করবে। এখন অসুবিধে কোথায় হবে জানো? অসুবিধে হবে যে কমন কন্ডিশনসগুলো, যে কয়েকটা অপারেশনের নাম বললাম, যে মেডিকেল অ্যাডমিশন, আইসিসিউ বাবদ বোধহয় বরাদ্দ আছে 3000 টাকা না 3500 টাকা পার ডে, একটা অ্যান্টিবায়োটিকের দাম হচ্ছে 7000-8000 টাকা। তো এমন কতগুলো উল্টোপাল্টা হিসেবপত্র, রেট এখানে
যেখানে করা আছে সেটা খানিকটা ওই সুকুমার রায়ের আবোল তাবোলের মতো। তো এই আবোল তাবোলের পৃথিবীর থেকে আমরা যদি একটু বাস্তবের পৃথিবীতে আসতে পারি, ইট ইজ এ গুড স্কিম, এটা চলুক, এটা দিয়ে মানুষের উপকার হোক। আমি মিস্টার বড়ুয়ার কাছে আসবো। মিস্টার বড়ুয়া, বেসরকারি হসপিটালগুলোর যে খরচ তা নিয়ে বিভিন্ন সমস্যার প্রসঙ্গ বিভিন্ন সময় উঠে এসেছে, সংবাদ মাধ্যমে খবরও হয়েছে, আমরা অনেক সময় দেখিয়েছি। এই কোভিড সিচুয়েশনে এরকম অভিযোগ ভুরি ভুরি এসেছে যে পিপিই কিট এক একটা যার দাম এত নেওয়া হচ্ছে যে বিল বেড়ে যাচ্ছে, অন্তত 40-50 হাজার টাকার একটা তফাৎ হয়ে যাচ্ছে। একজন পেশেন্ট যদি 1 সপ্তাহ বা 10 দিনের ডিউরেশনে ভর্তি থাকেন কোনো বেসরকারি হসপিটালে, তো এই অভিযোগগুলো সরিয়ে রেখে এটা তো সত্যি একটা আর্নিং প্রসেস আপনারা তো করছেন সেখান থেকে, কিন্তু স্বাস্থ্যসাথীটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দায়বদ্ধ তো থাকতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে। আমি কিন্তু আগে প্রথম কথাই বললাম যে দায়বদ্ধতা যথেষ্ট আছে আমাদের, এবং এটা শুধু স্বাস্থ্যসাথী বলে নয়, স্বাস্থ্যসাথী যে আমরা অ্যাকসেপ্ট করছি না সেটাও নয়। স্বাস্থ্যসাথী কিন্তু অনেক হাসপাতাল কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি, এবং আমাদের নিজেদের হাসপাতালেও, আমরা এমআরআই হাসপাতালে যদি বলি আমরা স্বাস্থ্যসাথী অ্যাকসেপ্ট করছি। এবার দায়বদ্ধতাকে মাথায় রেখে যেটা আমরা প্রথম কথাই বলেছি যে স্বাস্থ্যসাথী ইজ এ ভেরি গুড স্কিম, এবং এটাকে আমাদেরকে সাকসেস করতেই হবে। এবার যখন আপনি বলছেন দায়বদ্ধতার কথা, এখানে কিন্তু একটা মাত্র স্কিম স্বাস্থ্যসাথী নয়, শিশু সাথী, WBHS, ESI, আমাদের এরকম অনেক স্কিম রয়েছে যেটা কিনা অনেকটাই সাবসিডাইজ হিসেবে আমাদের চালাতে হয়। স্বাস্থ্যসাথী হচ্ছে আরেকটা যেটা কিনা আগে একটা যেটা ছিল তার থেকে অনেক বেশি এখন নাম্বারটা বাড়ছে আর কি, অর্থাৎ বেনিফিশিয়ারি অনেক বেড়ে যাচ্ছে। আমাদের যে প্রথম থেকেই যে আমাদের ডিসকাশনটা যেটা রয়েছে, আমাদের স্বাস্থ্যসাথী নিয়ে কোনো অবজেকশন নেই। আমাদের প্রাইসটাকে যদি একটু রিভিউ করা যায়, আমাদের সুপার স্পেশালিটি জায়গায় যদি আমাদের রেস্ট্রিক্টেড করা যায়, এবং একটা সার্টেন পার্সেন্টেজ, আমরা 10 to 15% অফ দ্য বেড যদি আমরা ইয়ারমার্ক করতে পারি ফর স্বাস্থ্যসাথী এবং আদার স্কিমের জন্য, এবং যেটা নিয়ে আমাদের সরকারের সঙ্গে কন্টিনিউয়াসলি ডিসকাশন চলছে, সেইগুলো যদি আমরা একটুখানি রুল আউট করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, অ্যান্ড অল উইল বি, এটা একটা হ্যাপি সিচুয়েশনে আমরা সবাইকে ভালো রকম। আমি আপনাদের দুজনের কাছে আসবো, কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছেন, যদি সত্যি স্বাস্থ্যসাথী এই বিভিন্ন কারণে অ্যাকসেপ্টেড না করে কোনো নার্সিং হোম বা হসপিটাল, তার লাইসেন্স বাতিল হতে পারে। সেক্ষেত্রে কি করণীয় হসপিটালগুলোর? ব্রেকের পর আলোচনা করবো সরকার, এবং একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন মিস্টার রূপক বড়ুয়া। মুখ্যমন্ত্রী বলছেন যে লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এবং সেটা রাজ্যের হাতে, তিনি করতেই পারেন, হুঁশিয়ারি। হসপিটালগুলোর কি বক্তব্য নিয়ে ডক্টর সরকার? দেখো, এটা একটা প্রশাসনিক প্রশ্ন। আমার মনে হয় আমরা যদি খানিকটা কমন সেন্স এবং লিগ্যালিটির দিক দিয়ে দেখি, মুখ্যমন্ত্রী হয়তো এটা একটু রাগ করে বলেছেন, অসন্তুষ্ট হয়ে বলেছেন। লিগ্যালিটিতে এটা হয়তো খুব একটা লিগাল মুভ হবে না, কিন্তু আমি একটা অন্য দিক থেকে তোমাকে বলি যে ধরো যে রাজ্যের জনসংখ্যা 9.5 কোটি 10 কোটির মতো, সেই রাজ্যে যদি প্রায় 7.5 কোটি 8 কোটি মানুষের হাতে এই কার্ড পৌঁছায়, এবং এর একটা বিপুল সংখ্যা যদি এই কার্ডে স্বাস্থ্য ব্যবস্থা চায়, তাহলে সত্যি কথা বলছি আজকে হসপিটালদের ক্ষেত্রে, এবং ধরা যাক যে বর্তমান সরকার যদি পুনর্নির্বাচিত হন আমাদের মে মাসের পরে, এবং এই ব্যবস্থায় যদি বলবৎ থাকে, তাহলে যারা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে থাকবেন আমাদের এই রাজ্যে, যে প্রাইভেট হসপিটালরা থাকবেন, তারা যদি এখন যদি সেটাকে শাড়ির দোকান বা সিনেমা হল করতে না চান হাসপাতালটাকে, তাদের এই স্কিম মেনে না নিয়ে এবং তাদের ওই রিটিউনিং রিক্যালিব্রেশন না করে বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। আমি মিস্টার বড়ুয়ার কাছে একই প্রশ্ন, আপনারাও কি এটাকে একটা রাজনৈতিক বক্তব্য, একটা রাজনৈতিক মঞ্চ থেকে বলা ভাষণ, নাকি এর কোনো বাস্তব প্রতিফলন দেখছেন? না, আমি একই প্রশ্ন ডক্টর সরকারের কাছে করবো, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মিস্টার বড়ুয়ার সঙ্গে। ডক্টর সরকার, এটা কি শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে দেখাটা বোধহয় মানুষের সঙ্গে কোথাও একটা তাদেরকে হেয় করা নয়? কারণ তারা তো এক্সপেক্ট করছেন যে এরকম একটা কার্ডের সুফল তারা পাবেন। দেখো, এটা একটা প্রেশার সিচুয়েশন। হ্যাঁ, এই প্রেশার সিচুয়েশনের মধ্যে প্রচুর কার্ড দিয়ে দেওয়া হয়েছে, প্রচুর মানুষ এই কার্ড পেয়ে তাড়াতাড়ি তাদের যা চিকিৎসা বাকি ছিল সেগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। আবার হাসপাতালরাও সেখানে রেট নিয়ে ঘ্যান করছে। সুতরাং সব কিছু নিয়ে একটা অল্প সময়ের মধ্যে পরিষেবার যে এক্সপেকটেশন,
এটা একটা পলিটিক্যাল এক্সপেকটেশন আছে, এর মধ্যে একটা হেলথ এক্সপেকটেশন আছে। সুতরাং দুটো মিলিয়ে একটা প্রেসার কুকারের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে আমরা একেবারে হাত জোড় করে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব যে আমার মনে হয় প্রত্যেকটা হেলথ এস্টাবলিশমেন্ট গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেট করবেন, তারা গভর্নমেন্টকে সাহায্য করবেন, কিন্তু আমাদের যদি মানে রুগীকে বাঁচাতে গিয়ে যদি 3-4টে হাসপাতাল রুগী মাথা পিছু যদি বন্ধ হতে থাকে, সেটাও তো গভর্নমেন্ট চাইবে না। সুতরাং মানে ভাব না হসপিটালগুলো করে- নিজেদের অবস্থানে একই রকম অনর, কিন্তু আলোচনা বারবার চলছে। মিস্টার বড়ুয়া যেরকম দাবি করছেন, আমরা জানি না এটা শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে না দেখে হাসপাতালের যে দাবিগুলো রয়েছে সেগুলো বিবেচ্য হবে কিনা সরকারের কাছে, নজর তো আমাদের অবশ্যই থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা সরাসরি যাব তৃণমূল ভবনে ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে। কেননা আমরা অতীতে দেখেছি, যেটাকে আমি বলি ব্রিটিশ সাম্রাজ্যের পর আমাদের রাজ্যে দীর্ঘদিন সোভিয়েত সাম্রাজ্যবাদ চলেছে। এই সোভিয়েত সাম্রাজ্যবাদ চলার কারণে আমাদের দেশজ অনেক মনীষীকে বা দেশজ যারা সত্যিকারের আমাদের জাতি গঠন করেছেন, অবশ্যই তাতে একটা ব্রিটিশ প্রভাব ছিল, ঊনবিংশ শতাব্দীর রেনেসাঁ ছিল। কিন্তু যারা ঊনবিংশ শতাব্দীতে আমাদের সত্যিকারের আমাদের তৈরি করেছেন, যার বর্ষায় আজকে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বাঙালি এখনো গরিমাময়, আমার মুখ্যমন্ত্রী যাকে বলেন বিশ্ব বাংলা, যে বিশ্ব বাংলার স্বপ্ন, যে বিশ্ব বাংলার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেন, এই সোভিয়েত সাম্রাজ্যবাদের কারণে কিন্তু আমরা অনেকেই 34 বছর বা তার বেশি সময় ধরে এই দেশীয় মানুষগুলোকে আমরা মনীষীদের আমরা ভুলেছিলাম। তাদের যেভাবে এই 10 বছরে এই বাঙালি মনীষীদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মহামাটি মানুষের সরকার যেভাবে মমতাদি তাদের সম্মান জানিয়েছেন, যেভাবে তাদের সেই ঐতিহ্যকে আবার পুনঃস্থাপিত করেছেন, তাকে নতুন করে তাদের আলোকায়িত করেছেন, বিবেকানন্দ তাদের অন্যতম। আমি শুধু কতগুলো পরপর উদাহরণ দেব আপনাদের, কেননা আপনারা জানেন বিশেষত হিন্দু ধর্ম এবং সমস্ত ধর্মের যে কোনো উৎসবে মমতাদি সমানভাবে অংশগ্রহণ করেন। কেননা আমাদের তত্ত্বই হচ্ছে ধর্ম কারোর ব্যক্তিগত হতে পারে, ধর্মকেন্দ্রিক উৎসব সবার, সব মানুষের সমান, সেখানে সমানাধিকার। তো এইটাকে মাথায় রেখে স্বামীজি জন্মবার্ষিকী স্মরণে প্রত্যেক বছর জানুয়ারি মাসের 12 তারিখে আমাদের সরকার জানুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত সারা রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসব পালন করে। মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিবেকানন্দ স্মরণে সম্মানার্থে তার বন্দনায় এইটা আমাদের রাজ্যে প্রথম একটা অভিনব ঘটনা। রাজ্য সরকার 11ই সেপ্টেম্বর 1893, আপনারা জানেন বিবেকানন্দ দুবার বেদান্ত প্রচার করেছিলেন আমেরিকায়। একটা হচ্ছে 1893 থেকে 1896, আরেকটা হচ্ছে 1899 থেকে 1900। কিন্তু তিনি যেদিন প্রথম ওই তার সেই বিখ্যাত বক্তৃতা, হে আমার আমেরিকার ভ্রাতা এবং ভগিনীগণ, সেই বক্তৃতা তিনি দিয়েছিলেন 11ই সেপ্টেম্বর। সেইটাকে মমতাদি মনে রেখে আমাদের জাতিস্মৃতির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন যে এটি হচ্ছে সম্প্রীতি দিবস। ওই 11ই সেপ্টেম্বর যে একটা লুপ্তপ্রায় দিন, তাকে এখনো আমাদের মনে করানো হয় যে দিনটাকে আমাদের মনে রাখতে হবে যে প্রথম বিবেকানন্দ বিদেশে গিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই বেদান্তের, এই হিন্দু ধর্মের পুনরুজ্জীবনকে তার গুরু গদাধর চট্টোপাধ্যায় বা রামকৃষ্ণদেব, যাকে আমরা সবাই রামকৃষ্ণদেব বলে জানি, তার দেখানো পথ ধরে যখন আমেরিকায় যান, সেই 11ই সেপ্টেম্বর ডেটটাকে এইভাবে আমরা মনে রাখি। এটাও বাঙালি জাতি পক্ষে একটা গুরুত্বপূর্ণ, এটা একটা ঘটনা। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যখন স্বামীজির সেই ভাষণ, যে বিখ্যাত ভাষণ, তার 125তম বার্ষিকী,
শত এবং রজত এই বক্তৃতা দেওয়ার সময় এলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে শিকাগোতে আমন্ত্রণ জানানো হলো। শেষ মুহূর্তে তাকে যেতে দেওয়া হলো না। ঠিক একইভাবে কিছুদিন আগে অক্সফোর্ডে, আপনারা মনে করে দেখবেন, অক্সফোর্ডেও তার বক্তৃতা দেওয়ার কথা ছিল, সেটাও শেষ মুহূর্তে বাতিল করা হলো। এগুলো স্বাভাবিক ঘটনা? কারা কলকাঠি নাড়ছে? যারা দামি স্যুট পরে ট্যাক্স পেয়ারদের পয়সায় মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে ঘুরে বেড়ান, একাধিক দেশে সফর করেন, তারা কি এটা কোনোভাবে তাদের মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষব্যাপী যে সুনাম, তা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবিত করবে, আন্তর্জাতিক ক্ষেত্রকে তাকে প্রসারিত করবে? এটা কি কাউকে বিপন্ন করলো? এটা কি কাউকে চিন্তিত করে তুললো, চিন্তায় ফেললো? তাই এই কলকাঠি নাড়া হলো যাতে তাঁর এই বক্তৃতা না হতে পারে। অথচ দেখুন, কেন আমরা এই কথাটা বলছি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে প্রথম, পশ্চিমবঙ্গে তো বটেই, রামকৃষ্ণ মিশনের যে হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, মমতা বন্দ্যোপাধ্যায় তার নামকরণ করেছেন বিবেক তীর্থ। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি রাজ্য সরকার অধিগ্রহণ করেছে, করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছে। 30 কোটি টাকা ব্যয় বাগবাজারে সারদা মায়ের বাড়ির সংস্কার করা হয়েছে। ভগিনী নিবেদিতা, আইরিশ সেই জাতীয় মুক্তিকামী, তাকে, তার বাড়িও বাগবাজারের বাড়ি অধিগ্রহণ করা হয়েছে। তাকে হেরিটেজ আমরা তকমা দিয়েছি, এটা আমাদের ঐতিহ্য, সেটা তুলে দেওয়া হয়েছে রামকৃষ্ণ সারদা মিশনের হাতে। 2 কোটি টাকা দিয়ে ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত দার্জিলিং, যে দার্জিলিংয়ে গিয়ে তিনি মাঝে মাঝে ছুটি কাটাতেন, অবসর কাটাতেন, সেই ভিড়ার সংস্কার করেছে আমাদের সরকার, রামকৃষ্ণ মিশনের হাতে সেটাও তুলে দেওয়া হয়েছে। এবং সবাই বিখ্যাত ঘটনা আপনারা জানেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে রেল স্টেশনের সংযোগকারী স্কাইওয়াক, এটির নামকরণ করা হয়েছে দক্ষিণেশ্বর রাসমণি স্কাইওয়াক। আপনারা জানেন 1859 সালে এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়, এই আমাদের এই নব্য হিন্দুত্ববাদীর পূর্বপুরুষরা সেদিন কেউ ওখানে পুজো করতে যাননি, কেননা রানী রাসমণি কৈবর্তবাদী মেয়ে ছিলেন। একমাত্র গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ রাসমণির জামাই মথুর বিশ্বাসের অনুরোধে সেখানে যান এবং তিনি বলেন সবার জন্য এই মন্দিরের তার দরজা খোলা, সমস্ত ধর্মের জন্য। সেই রামকৃষ্ণ বিবেকানন্দকে বিজেপি ব্যবহার করতে চায়, তাদের থেকে হাস্যকর আর কিছু হতে পারে না, কারণ তারা বেসিক প্রিন্সিপালটা, রামকৃষ্ণের যে বেসিক প্রিন্সিপাল, যে সেটা হচ্ছে যত মত তত পথ। এই কথাটা রামকৃষ্ণ যে মুহূর্তে বলেছিলেন, সেই মুহূর্তে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, থিওসফিক্যাল সোসাইটি, এদের যে কনসেপ্ট, তাকে রামকৃষ্ণ তার সঙ্গে সমন্বয় করে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটালেন এবং অদ্বৈতবাদ অনুযায়ী তিনি বললেন, আমি নিরাকারকে সাকার হিসেবে পুজো করতে পারি, আমি নির্গুণ ব্রহ্মকে সগুণ ব্রহ্ম হিসেবে পুজো করতে পারি। এইটা যে মুহূর্তে রামকৃষ্ণ বলছেন, সেই মুহূর্তে একটা হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটছে এবং সেইটাকে আরো এক্সটেন্ড করে বিবেকানন্দ বলছেন এবং রামকৃষ্ণও বলছেন যে বদ্ধজীব গৃহী সন্ন্যাসী এক হাত কামিনী কাঞ্চনে রেখে আর এক হাতে পুজো করতে কোনো বাধা নেই। আর বিবেকানন্দ তার শিষ্য, যিনি ব্রাহ্ম সমাজকে রেফিউট করে যিনি গেছিলেন তার গুরুর কাছে, গুরুর সন্ধানে, তিনি গুরুর মতকেই আরো প্রসারিত করে বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা, বহুরূপে সম্মুখে তোমার চারি কথা খুঁজি যে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর। এই জীব বলতে কোনো বিশেষ ধর্মের জীব বলা হয়নি, বিশেষ সম্প্রদায়ের জীব বলা হয়নি। বিবেকানন্দ যে বলেন যে আমাদের জ্ঞানতত্ত্ব, ভারতীয় জ্ঞানতত্ত্ব, এপিস্টেমোলজি,
এটা দাঁড়িয়ে আছে ইসলামিক বডি উইথ বৈদান্তিক ব্রেন। এই বিবেকানন্দ রামকৃষ্ণর যদি সত্যিকারের কেউ স্মরণ করে থাকেন, যদি তাকে কেউ মহিমান্বিত করে থাকেন, যদি আধুনিক সমাজে, আধুনিক বাঙালি জীবনে এবং ভারতীয় জীবনে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আজকে বারবার তাদের নাম যে উঠে আসে, তার সোল ক্রেডিট একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য। ধর্মের জন্যে এই বাঙালিদের এনে কাটোয়ার যে মন্দিরে চৈতন্যদেব মানে মন্দির যখন দীক্ষা নিচ্ছেন, তখন তৈরি হয়নি যে কাটোয়ার যে মন্দির, যে চৈতন্যকে কেন্দ্রে রেখে আমরা বাংলা সাহিত্য ভাগ করি, প্রাক চৈতন্য, উত্তর চৈতন্য। সেই চৈতন্যদেবের জন্মই জানে না কোথায়, চৈতন্যদেব কোথায় কোথায় গেছেন তাই জানেন না বিজেপি নেতারা। তাহলে সে চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য বলেন, রামকৃষ্ণ সম্পর্কে ভুল তথ্য বলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে ভুল তথ্য বলেন, নজরুল সম্পর্কে ভুল তথ্য বলেন, রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে ভুল তথ্য বলেন, এবং বিদ্যাসাগরের মূর্তি, আপনারা সেটা বহুশ্রুত ঘটনা, আপনারা সবাই জানেন। তো আমি বলছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম আমাদের সরকার বদলেছে। মমতা দিয়ে নাম রেখেছেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। স্বনির্ভর দপ্তরে স্বনির্ভর প্রকল্পের নাম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। রাজ্য বিধানসভায় দুটো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল পাশ করা হয়েছে। একটা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়, আরেকটা স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, একটা 2017, একটা 2019। তো এই কাজগুলো কিন্তু আমরা টানা করে গেছি। মমতাদি যেভাবে বাঙালি গরিমা, বাঙালি ঐতিহ্য, বাঙালি মনীষা, বাঙালি চিন্তা, বাঙালি চেতনা, বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, এটাকে যেভাবে আন্তর্জাতিকতার সূত্রে যেটাকে যেভাবে মিলিয়েছেন, তার তুলনা রহিত, তার কোনো তুলনা হয় না। তো আজকে যারা সংকীর্ণ রাজনীতি করার জন্য বিবেকানন্দের নাম ব্যবহার করছেন, একটু কেন্দ্রীয় স্তরে বলবেন কি বিবেকানন্দকে নিয়ে ঠিক কি করেছেন তারা। আমি এতগুলো আমাদের রাজ্য থেকে উদাহরণ দিলাম। তারা বরং ওই রানী রাসমণির মন্দির যাতে ওই গঙ্গার ওই পারে না হয় এই পারে হয়, তার পূর্বপুরুষরা সেই ব্যবস্থা করছিলেন। ওইদিকে জমি দেননি রানী রাসমণিকে। সেখানে গদাধর চট্টোপাধ্যায় গেছিলেন, গিয়ে বলেছিলেন যে হ্যাঁ কৈবর্ত হতে পারেন, কিন্তু আমি পুরোহিত হব। এইটাই তো রামকৃষ্ণ বিবেকানন্দের ক্ষেত্রে এর থেকে আর বড় কি হতে পারে। এই তত্ত্বই তো মমতাদি আজীবন বলে এসছেন, আগাগোড়া বলে এসছেন। আর বিজেপি ঠিক তার উল্টো তত্ত্ব বলছে এবং ভুলভাবে এদের প্রয়োগ করতে চাইছে। এইটুকু আমি আপাতত বিবেকানন্দের ক্ষেত্রে আর একটা লাইন বলি, শেষ করব যে এই বাঙালি মনীষা, এই বিশ্বমানব, যিনি দৈনন্দিন রাজনীতি পরিহার করে চলার পক্ষে ছিলেন, রামকৃষ্ণ মিশন তিনি যখন প্রতিষ্ঠা করেন, তিনি তার সদস্যদের বলেছিলেন সেবা করো, দৈনন্দিন রাজনীতি থেকে দূরে থাকো। সেই দৈনন্দিন রাজনীতির মধ্যেও বিবেকানন্দকে এরা টেনে নামাতে চাইছে। আমরা তাকে এই রাজনীতির যে ধুলি কাদা নক্ষত্র, এর মধ্যে বিকার ক্লেদ, এর ঊর্ধ্বে এই মহামানবকে আমরা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে চাই, তাকে আমরা মাথার উপর তুলে ধরতে চাই, এবং তার কারিগর গোটা পৃথিবীতে কেউ যদি থেকে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারেন। একটু জল দেবে। না আমি দেখুন আপনাকে এতগুলো উদাহরণ দিলাম, এটা কি আপনার মনে হয় যে যে উদাহরণ দিয়েছে, এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের নাম বদলানো বা স্বামী বিবেকানন্দের নামে স্বনির্ভর সরকারি প্রকল্পর নাম করা বা এই এতগুলো বাড়ি অধিগ্রহণ করা, তুলে ধরা, এগুলো কি নির্বাচনের মুখে আমরা করেছি? এটা তো 10 বছর ধরে আমরা করে আসছি। তাই আমরা এটাকে এজেন্ডা করছি না। যেহেতু আমাদের কালকে বিবেক উৎসব আছে, বিবেকানন্দকে বাঙালি মনীষা হিসেবে আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি জাতির কাছে। সেই জন্য এটাকে কোনো সাময়িক ইমিডিয়েট এজেন্ডা হিসেবে যদি ভেবে থাকেন, তাহলে সেটা আপনার ভাবনা, আমি কি করতে পারি।
আমরা তো মিছিল প্রতি ব্লকে করব, তাকে হঠাৎ কালকে করবেন ওনারা, এতদিন করেননি। ওই উনি যেটা বললেন যে ওরা হয়তো সাময়িকভাবে এখন দেখছেন যে বিবেকানন্দকে যদি কোনোভাবে ধরা যায়, একটু যখন মিছিল টিছিল যদি করবেন আমাদের একটু সচেতন থাকতে হবে। আবার মূর্তি না ভেঙে দেন, ওইটা নিয়ে আমাদের একটু সচেতন থাকা উচিত। পুলিশকে আমরা বলে রাখবো যাতে মূর্তিগুলোকে অ্যাটাক না করে। দেখুন, সেপ্টেম্বরের 14, 2020 আমরা এই কৃষি বিলের তৃণমূল আমরা প্রতিবাদ করেছিলাম লোকসভায়। তারপর 20 তারিখে, ওই একই মাসের 20 তারিখে রাজ্যসভার সাংসদরা বলতে যান, তাদের সংসদ থেকে বার করে দেওয়া হয়। বার করে তারপরে বিল পাস করানো হয়। তো সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছেন। মহামান্য আদালতের বিচারের প্রতি আমরা অন্য কথা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে শেষ অবধি সত্যেরই জয় হবে। আমি মনে করি যে সত্য মানে মিথ্যা বিষয়টা একটা খরগোশের মতো, দ্রুত লাফিয়ে সবার আগে চলে আসে। আর সত্য হচ্ছে কচ্ছপের মতো, একটু পেছনে আসে, দেরিতে আসে, কিন্তু এটা কচ্ছপেই আসে, সত্যরই জয় হয়। ধস্তাধস্তি হয়েছে, কোন আন্দোলন তোরা করতেই পারেন, ঠিক আছে, আন্দোলন করার অধিকার আছে সবার, গণতন্ত্রে কথা শুনতে হবে। এবার নিশ্চয়ই ধস্তাধস্তিটা দেখতে হবে, আমি খোঁজ নিয়ে বলবো কালকে। এই সবার কে কি বলেছেন, কোথায় কি বলছেন, সবার প্রশ্নের এত মানে প্রতিদিন কেউ মানে ওদের কাজই হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলা। তো সব কথার উত্তর দিতে গেলে চলে না, মানুষ বুঝে নেবেন। কিছু কিছু মানুষের উপর ছেড়ে দেওয়া ভালো। হোমে কি অবস্থা, সে যখন ভোটের পর ওই হোমের ব্যালটগুলো খোলা হবে তখনই বোঝা যাবে। আমি 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 তীব্র ধিক্কার জানাই এর। কোনো সাংবাদিককেই কোনো অবস্থায় খবর পরিবেশন করার অধিকার আছে, বিরোধিতা করার অধিকার আছে। কাউকে আক্রমণ করা আমাদের, আমরা ওই রকম নই রিপাবলিক চ্যানেলের মতো, হ্যাঁ, বা বিরোধী চ্যানেল দেখলেই দিল্লি সরকার যেমন খেপে যায়, লাঠিচার্জ করে, সরিয়ে দেয়, যেটা বারবার আমাদের এই যে ম্যাক্সেসাই পুরস্কার পাওয়া সাংবাদিক কি যেন নাম বারবার বলছেন যে গদ্দি মিডিয়ায় পরিণত হয়েছে, গদ্দি মিডিয়া। হ্যাঁ, তো আমরা বিজেপি ঘেঁষা হোক বা বিজেপি বিরোধী হোক, তৃণমূল ঘেঁষা হোক বা তৃণমূল বিরোধী হোক, মিডিয়ার নিজস্ব লাইন থাকতেই পারে, সেই নিয়ে আমাদের কিছু বলার নেই। যেটা আমি তো মনে করি যে মহামান্য আদালত তার রায় জানিয়েছে, ঠিক আছে। তো মহামান্য আদালত রায় জানিয়েছেন এই বিষয়ে। কেন্দ্র তো মানে আমরা বারবার করে একই কথা বলে আসছি যে বিলটা প্রত্যাহার করা হোক, বিলটা নাকচ করা হোক। হরিয়ানা সীমান্তে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, খেতে পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। তাহলে কোর্ট ইন্টারভেন করার পর কি ধাক্কা খাচ্ছে? আমি এত সরলীকৃত প্রশ্নে যাব কেন? ধাক্কা তো প্রথম দিন থেকে খেয়ে আছে, যখন এই রাস্তায় হাজার হাজার কৃষকরা নেমে পড়ে বলে যে এই সরকারের এই যে কোনো নীতি ভ্রান্ত, এটা নাকচ করো কেন্দ্রীয় সরকারের এই বিল। এ তো বরাবরই নির্বাচন আগে বরাবরই হয়েছে আমাদের এখানে, বরাবরই হয়েছে। হোক, করুক না রেট, কি করা যাবে, করে যাক। দক্ষিণ কলকাতায় আজকে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা একটা তাদের র্যালি শুরু করছে। তো তারা বিজেপি করেন, তারা তাদের র্যালি করতেই পারেন, কিন্তু আমি কি বলবো, র্যালি করার অধিকার আছে তাদের। আমাদের সময় থেকে অনেকেই চলে গেছেন, কেউ কেউ গেছেন, আবার অনেকে এসছেন। শুধু যাওয়া, শুধু আসা, শুধু স্রোতে ভাসা। দেখুন, আমাদের ক্ষেত্রে আক্রমণের ক্ষেত্রে মমতাদির মুখে কখনো কোনো কুরুচিকর ভাষা শুনেছেন?
মমতাদিকে আমি মাঝে মাঝে বোঝার চেষ্টা করি যে কাউকে তিনি কাউন্সিলর করেছেন, কাউকে এমএলএ করেছেন, কাউকে মন্ত্রী করেছেন, কাউকে ক্যাবিনেট মন্ত্রী অবধি করেছেন, তারা বেরিয়ে গিয়ে খারাপ কথা বলছেন, খারাপ ভাষায় মমতাদিকে কুৎসিতভাবে আক্রমণ করছে। আমি মনে করি যে মারিও পুজো গডফাদার উপন্যাসে একটা কথা বলেছিলেন যে নারীর রূপের থেকেও তাড়াতাড়ি ক্ষয় হয় মানুষের কৃতজ্ঞতা। নারীর রূপের থেকেও মানুষের কৃতজ্ঞতা তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তা যার কৃতজ্ঞতা নেই, কৃতজ্ঞতা বোধ নেই, সেইভাবে কথা বলতে পারে? মমতাদিকে বলছেন আমাদের কথাটা এইটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, পার্শ্ব শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের দাবি দেওয়া নিয়ে নতুন করে উত্তেজনা সেখানে তৈরি হয়েছে, তারা আবার সোচ্চার হচ্ছেন এবং তাদের নবান্ন অভিযানের যে কর্মসূচি ছিল তা পরিবর্তিত হয়ে এই শহীদ মিনারের কাছে তাদের কর্মসূচি হয় এবং সেখানেই তারা তাদের দাবি দেওয়া সামনে আনেন, সেখানেই তারা তাদের বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু এই মুহূর্তে দেখছেন মিছিলের সামনে থেকে এভাবে প্রতিবাদ জানাচ্ছেন এক মহিলা। অর্পিতা হাজরা আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছে। অর্পিতা, নতুন করে উত্তেজনার কারণ কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকে যে পার্শ্ব শিক্ষক এবং গ্রুপ ডির ভেদের যে একটি নবান্ন অভিযান ছিল সেটি আজকে শহীদ মিনারের সেই পদদেশ থেকে সেইটি আসে এবং আসার পরে জেএন আইল্যান্ডের কাছে পুলিশ আটকায় এবং পুলিশ আটকানোর পরে সেই সময়তেই কিন্তু ধস্তাধস্তি শুরু হয়, দুপক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতি, এমনকি পুলিশের কর্মীরাও যেভাবে আহত হয়েছেন সেরকম কিন্তু পার্শ্ব শিক্ষক এবং যারা গ্রুপ ডির যারা স্টাফ ছিলেন তারাও আহত হয়েছেন বলে পুলিশ সূত্র থেকে খবর। তাদের যে দাবি যে সেখানে সম বেতন এবং যে বেতন কাঠামো সেই নিয়ে তারা আজকে দাবি দাওয়া নিয়ে তাদের আজকে নবান্নে যাওয়ার কথা ছিল এবং সেই সময়তেই জেএন আইল্যান্ডের কাছে পুলিশ আটকায় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় রাজপথ জুড়ে। কার্যত বলা যায় যে পুলিশ এবং তার সঙ্গে শিক্ষকদের, অর্থাৎ পার্শ্ব শিক্ষক এবং গ্রুপ ডির যারা কর্মী যারা ছিলেন সেই শিক্ষক কর্মীরা বা শিক্ষক যারা ছিলেন শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি এবং রাজপথ জুড়ে কার্যত বলা যায় যে একটা সে তুমুল এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির এখানে সৃষ্টি হয়। বিশাল এখানে পুলিশের বাহিনী আসে এবং সঙ্গে এখানে কমব্যাট ফোর্স এখানে নামানো হয় এবং এখানে ডিসি সেন্ট্রাল এবং ডিসি সাউথ সেখানে আসেন এবং ডিসি সাউথ সুধীর কুমার নীলকান্তম তিনি আহত হন, তার গালের দিকে কিছুটা অংশ তার কেটে গিয়েছে এবং এছাড়াও ডিসি সেন্ট্রাল তিনিও আসেন মিরাজখালী, তিনি ঘটনাস্থলে এসে বারবার দফায় দফায় বিক্ষোভকারীদের তিনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু কিছুতেই তারা বুঝতে চাইছিলেন না। সেই সময় এই শিক্ষকদের যিনি নেতা অর্থাৎ মইদুল, তাকে তিনি সহ মইদুল সহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এবং তাদেরকে ভ্যানে তোলার পর সঙ্গে সঙ্গে শিক্ষকরা সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং তারা বলে তাদেরকে ছাড়া হলে তবেই একমাত্র তারা এখান থেকে পিছু হটবেন এবং এই শর্তে পুলিশ রাজি হয়। শেষ পর্যন্ত দেখা যায় যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কার্যত বলা যায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু দুপুর বেলা থেকে যেভাবে রাজপথ একেবারে উত্তপ্ত পরিস্থিতি, কলকাতার এই রাজপথ জুড়ে যে পরিস্থিতি হয়েছিল তাতে বেশ কিছুক্ষণ ধরে গাড়ি চলাচল একেবারে বন্ধ ছিল জেএন আইল্যান্ডের কাছে। গোটা রোডটা পুরোপুরি এখানে গার্ডরেল এবং তারই সঙ্গে এখানে বিশাল ফোর্স পুলিশের, লালবাজারের কমব্যাট ফোর্স। আমরা যথাযথ সময়ের ছবিও দেখাচ্ছি অর্পিতা। একেবারেই তাই অর্পিতা, এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে তুমি বলছো, কিন্তু এদের পরবর্তী কর্মসূচি কি যারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখনো তো পুলিশ তাহলে অ্যালার্ট হয়ে রয়েছে? একেবারে তাই, যে পরিস্থিতি এখন অব্দি রাজপথ জুড়ে পুলিশের ছয়লাভ হয়ে রয়েছে এবং যারা এই বিক্ষোভকারী তারা পিছু হটেছেন ঠিকই, কারণ তাদের শর্তে পুলিশ রাজি হয়েছে, যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তারা শহীদ মিনারের পাদদেশে সেখানেই তারা আপাতত অবস্থান বিক্ষোভ তারা করবেন এবং এরই পাশাপাশি তারা যেটা বলছেন তাদের যে এই বেতন, সেই বেতন নিয়ে যদি রাজ্য সরকার ভাবনা চিন্তা না করেন তাহলে বৃহত্তর আন্দোলন
অর্পিতা, তুমি সঙ্গে থাকো, আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে সে ধস্তাধস্তির সময়ের ছবি যা ক্যামেরাবন্দি করতে পেরেছে নিউজ 18 বাংলা আপনাদের সামনে আমরা আনছি, এবং একই সঙ্গে তীব্র উত্তেজনা তৈরি হয় জেন আইল্যান্ডের কাছে যখন তাদের আটকায় পুলিশ, তখনই ধস্তাধস্তি, যে ধস্তাধস্তির সময়ের ছবি এই মুহূর্তে আপনার সামনে। পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলার যে চেষ্টা হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখানে মহিলা সদস্যরাও রয়েছেন যাদের উল্লেখযোগ্য উপস্থিতি এখানেও রয়েছে, এবং তারা একদম সামনের সারিতে।